আমি আজকে শুরু করব। আজকে আমাদের টপিকটা হচ্ছে ডিকশনারি এন্ড টাপল, কিন্তু আমি শুরু করব নেস্টেড লুপিংটা দিয়ে, যেহেতু আমি লক্ষ্য করেছিলাম যে গত ক্লাসে অনেকে হয়তো নেস্টেড লুপিং এর কনসেপ্টটা ঠিকমতো বুঝতে পারিনি। মানে তাদের অ্যাসেসমেন্ট গুলাতে আর কি বোঝা যাচ্ছিল যে নেস্টেড লুপিং এর কনসেপ্টটা নিয়ে আরেকটু বলা দরকার। তো আমি নেস্টেড লুপিং এর কনসেপ্টটা দিয়ে শুরু করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ কিছু বলছে না। হ্যাঁ, স্ক্রিন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো প্রথমে আমরা একটা নর্মাল লুপ দেখি, যে একটা নর্মাল লুপের মধ্যে যদি আমরা লুপ 1 লিখে প্রিন্ট করাই তাহলে সেটা কিরকম ভাবে প্রিন্ট করবে। ফর I in range 0 to 5 লুপ 1 আমরা প্রিন্ট করতে চাচ্ছি, পাশে I দিতে চাচ্ছি, মানে আমরা দেখতে চাচ্ছি যে প্রতি ইটারেশনে I এর ভ্যালুটা কিরকম করে বাড়ছে। সো এটা সিম্পলি লুপ 1 0, প্রথমে I এর ভ্যালু 0 থেকে কন্টিনিউয়াসলি এটা 4 পর্যন্ত যাচ্ছে, 5 এর আগ পর্যন্ত গিয়ে এটা থেমে যাচ্ছে। তো আরেকটা লুপ যদি আমরা দেখি, যে আমরা বাইরের দুইটা একটা নেস্টেড লুপ দেখতে চাচ্ছি এখন, যে বাইরের লুপটা আউটার লুপ হিসেবে প্রিন্ট করবে আর ইনার লুপের ক্ষেত্রে ও ইনার লুপ প্রিন্ট করবে, এবং প্রত্যেকটারই যে ইটারেটরটা রয়েছে সেটার ভ্যালু প্রিন্ট করবে। তো এটা যদি একটু দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আউটার লুপের জন্য প্রিন্ট করছে 0, মানে এই যে I এর ভ্যালুটা তখন 0, ইনার লুপটা দুইবার চলছে, মানে আমাদের কিন্তু রেঞ্জ 0 থেকে 2 ছিল, সো দুইবার চলছে। সো ইনার লুপের ক্ষেত্রে দুইবার প্রিন্ট হয়ে যাচ্ছে। আউটার লুপের প্রথমবারের জন্য যখন আউটার লুপের ইটারেটরের ভ্যালু 0, তখন ইনার লুপটা দুইবার প্রিন্ট হলো। এরপর আবার আউটার লুপের ইটারেটরের ভ্যালু যখন 1, তখন আবার ইনার লুপটা দুইবার প্রিন্ট হলো। সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা। আর আমি এখানে স্ল্যাশ এন দিয়েছিলাম বলে নিউ লাইন আউটার লুপের আগে একটা করে নিউ লাইন প্রিন্ট করছে। তো এটা অনেকটা কিছু যদি আপনারা চিন্তা করেন, এটা হচ্ছে ডাইমেনশনের মতো চিন্তা করা যায়। লাইক আমরা যদি এক্স অ্যাক্সিসে শুধুমাত্র প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ফর লাগবে। আমরা যদি চাই এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুইটা বরাবর প্রিন্ট হোক, লাইক ম্যাট্রিক্স আকারে প্রিন্ট হোক, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের নেস্টেড লুপ লাগবে। এখন এটার কনসেপ্টটা বোঝানোর জন্য এরকম স্টার যদি আমরা প্রিন্ট করি তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে আমি কি করেছি, আমি ইনার লুপের মধ্যে স্টার প্রিন্ট করেছি এবং এন্ড হিসেবে দিয়েছি একটা স্পেস। সো প্রতিবার এই যে ইনার লুপটার জন্য 3 বার করে স্টার প্রিন্ট হচ্ছে, এটা কিন্তু এই যে স্টার 3টা করে প্রিন্ট হচ্ছে, এটা কিন্তু ইনার লুপের জন্য। আর এই যে কলামগুলো প্রত্যেকবার নতুন একটা করে রো আসছে, এই রো গুলো আসছে কিন্তু আউটার লুপের জন্য। এখন একটা সুন্দর জিনিস দেখানো যাক। এখানে যদি আমি I, J প্রিন্ট করতে চাই, তাহলে আমার মনে হয় এনটা একটু বড় করা দরকার। তাহলে যেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা এই যে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আপনারা ডিনোট করবেন কিভাবে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। যে 0 0 ভ্যালু আমাদের একটু আগে যেখানে একটা স্টার ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা ছিল 0,0 এন্ড দেন 0,1। এটা কিন্তু আমি I, J দিয়েছি। সো বাইরেরটা হচ্ছে I, মানে প্রথমটা হচ্ছে I, সো সেকেন্ডটা হচ্ছে J, যে মানে হচ্ছে ইনার লুপের যে ইটারেটরটা সেটা। এরপর হচ্ছে 0,2, এরপর আবার 1,0 1,1 1,2। মানে আপনারা এই ধরনের একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে ম্যাট্রিক্সটা কিভাবে তার ইন্ডেক্সিংটা করছে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আরেকটা লুপ যদি আমরা দেখি, এটা হচ্ছে তিনটা নেস্টেড লুপ আর কি। তো তিনটার ক্ষেত্রে যেটা হবে, মানে আমি ফার্স্টে একটা ফর I ইন রেঞ্জ লিখেছি, তারপর ফর J ইন রেঞ্জ লিখেছি, এবং তার মধ্যে আবার ফর K ইন রেঞ্জ লিখছি। এই ক্ষেত্রে যেটা হবে, এর আগে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল এটা ছিল 2D ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কিন্তু ডাইমেনশন 2, মানে আমার এক্স অ্যাক্সিস বরাবর কিছু আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু আছে। কিন্তু আমি যখন ভেতরে আরো একটি ফর অ্যাড করে দিব, তখন কিন্তু এটি 3D ম্যাট্রিক্সের মতো করে বিহেভ করা শুরু করবে। লাইক আমি যখন এখানে আউটার লুপ লিখছি এবং মিডল লুপ লিখছি, মিডল লুপের মধ্যে ইনার লুপ, প্রত্যেকবার মিডল লুপের জন্য যখন কাজ হয়ে যাচ্ছে দুইবার ইনার লুপের, দেন আউটার লুপের ভ্যালু 1 বাড়ছে।
প্রথমে আউটার লুপ 0 ছিল, এরপর মিডল লুপ 0 ছিল, ইনার লুপ 0 এবং ইনার লুপ 1। প্রথমে ইনার লুপের পুরো কাজটা হয়ে যাচ্ছে, এরপর মিডল লুপের কাজটা হচ্ছে, এরপরে গিয়ে আবার আউটার লুপের কাজটা হচ্ছে। সো এটাকে যদি আমরা সেম ভাবে স্টার দিয়ে দেখাতে যাই, তাহলে এরকম একটা কিছু দেখা যাবে, যেখানে কিনা তিনটা সেম আমাদের আগে যে আমরা স্টার প্রিন্ট করেছিলাম সেটা 3বার প্রিন্ট হচ্ছে, মানে এটা এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস বরাবর 3টা করে প্রিন্ট হচ্ছে। তো এখানে যদি আমি সেম ভাবে আই কমা জে কমা কে প্রিন্ট করি, এখানে একটু স্পেসটা বড় করে দেই, তো এখানে আরো বেশি ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাট্রিক্সের যে 3টা করে ইনডেক্স, সেই ইনডেক্স গুলো কিভাবে ডিনোট হচ্ছে। লাইক ফার্স্ট এটা হচ্ছে 000, তারপর 001, তারপর 002, তারপর 010, 011, তারপর 012। লাইক আগে হচ্ছে ভেতরের যে লুপটা, সেই লুপটা বারবার এক্সিকিউট হচ্ছে, এরপর হচ্ছে মিডল লুপটা এক্সিকিউট হচ্ছে, এরপর গিয়ে কিন্তু আউটার লুপটা এক্সিকিউট হচ্ছে। আশা করি এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি লুপের এই যে এটার মধ্যে আরেকটা ছোটখাটো কিছু চেঞ্জ দেখাই, আমার মনে হয় সেটা একটু জরুরি হবে। লাইক আমি স্টার প্রিন্ট করলাম, এক্স প্রিন্ট করলাম, হোয়াট এভার। অনেক সময় ফর লুপের নেস্টিং এর থিমটা বোঝার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এটাকে নিয়ে আর কি নিজে নিজে বিভিন্ন ভাবে কাজে লাগানো। সো আমরা যদি এরকম একটা কিছু দেই, লাইক এরকম একটা কিছু দেই, তাহলে আমরা কি দেখতে পাই? সরি, তাহলে কিন্তু আমরা এরকম একটা শেপ দেখতে পাই। সো এইরকম শেপ গুলো প্রিন্ট করে যদি আমরা একটু ট্রাই করি এই ধরনের কাজগুলো করার, তাহলে আমরা ফর লুপের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো যে ইটারেটরের সাথে সম্পর্কগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এরপর লাস্ট দিনে যেটা ছিল, লাস্ট দিনের একটা কোয়েশ্চেন ছিল যে সামথিং অ্যাড অর আচ্ছা আই যে হচ্ছে অ্যাড করার ব্যাপারটা। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেঞ্জ 0 থেকে শুরু ছিল না। ফার্স্টের আউটার রেঞ্জটা 0 থেকে শুরু হলো, ইনার রেঞ্জটা কিন্তু 3 to 5 ছিল। তো রেঞ্জ ফাংশনে কিন্তু এই কনসেপ্টটা আপনাদের মনে রাখা জরুরি যে শুরুর যে সংখ্যাটা, এটা শুরু সংখ্যা ডিনোট করে, এবং শেষ সংখ্যা যে শুরু সংখ্যা থেকে কত দূর পর্যন্ত যাবে সেই লিমিটটা ডিনোট করে। সো 3,5 হলে কিন্তু 3 থেকে 5 পর্যন্ত হবে ইটারেটরের মান। সো এই গেল হচ্ছে নেস্টিং এর কনসেপ্ট। নেস্টিং এর কনসেপ্ট আমি আর বেশি লেন্দি করব না, কারণ আমাদের পরে অনেক কিছুই আজকে পড়ানোর আছে। সো আমি টাপলটা পড়ানোর জন্য রুবাইরা সোনাকে অনুরোধ করছি। ধন্যবাদ ফাইজা ফিরোজকে। আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি, টাপল এন্ড ডিকশনারি। শুরু পাঠটা আমি করার চেষ্টা করব। টাপল আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না, আসছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, টাপল জিনিসটা অনেকটা লিস্টের মতোই হয়, কিন্তু এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিছুটা অন্যভাবে। লিস্টের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা লিস্টকে প্রেজেন্ট করতাম, কিন্তু এখানে আমরা টাপলকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করব। আর টাপলসের একটা বৈশিষ্ট্য আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না, এটা হলো ইমিউটেবল। মানে এখানে আমরা আপডেট, ডিলিট, রিমুভ এই অপারেশন গুলো এক্সিকিউট করতে পারবো না এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে। তো ফার্স্টে আমরা কি করতেছি, একটা টাপল ক্রিয়েট পুশ করার চেষ্টা করেছি। একটা হলো ইন্টিজার টাইপ আর একটা হলো স্ট্রিং টাইপের। তো এখন যদি আমি টাইপ টি দেখি, তাহলে সে অটোমেটিক আমাকে বলে দিবে যে এটা টাপল টি, একটা টাপল টাইপের হলো ডাটা স্ট্রাকচার। এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে টাপলের যে সিকোয়েন্সে ছিল, যেভাবে রিপ্রেজেন্ট করে আসছি আমরা লেখায়, ঠিক সেভাবে এটা প্রিন্ট করতেছে। এখন আমরা টাপলের এক্সিকিউট করতে যাচ্ছি। যেমন শুরুতে আমি অন্য আরেকটা টাপল এক্সিকিউট করে নিলাম, যেটা সেম টাইপের ডাটা টাইপ হবে, কারণ তাহলে আমাদের অপারেশন গুলো করতে সহজ হবে। শুরুতে আমরা এটাকে ডিক্লেয়ার করে নিলাম,
তারপর আমরা এক্সেস করতে চাচ্ছি যে T2 0তম ইন্ডেক্সে কি এলিমেন্ট আছে। তো আমরা দেখতে পারতেছি T2 0তম ইন্ডেক্সে 1 রয়েছে। এটাকে আমরা স্লাইসিংও করতে পারি যে 1 থেকে 4 পর্যন্ত আমাকে দেখাও, মানে সোহানা আমি একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা, হ্যাঁ। এটা মনে হয় পার্সোনাল নেট ইস্যু। একজন বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় এটা ওনার পার্সোনাল ইস্যু ছিল। আচ্ছা ঠিক আছে, তুই কন্টিনিউ কর। সোহানা তুমি কন্টিনিউ করতে পারো। ওকে, তাহলে পর্যন্ত ইন্ডেক্স পর্যন্ত আমাকে শো করবে। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমি দেখতে পারবো যে 1তম ইন্ডেক্সে ছিল 2 3 এবং 4তম 0 1 2 3 3তম ইন্ডেক্সে ছিল 4। তো 2 থেকে 4 পর্যন্ত সে প্রিন্ট করতেছে। তো সেম ভাবে 5তম এলিমেন্ট কত নাম্বার ইন্ডেক্সে আছে তা আমরা দেখতে চাচ্ছি। তো আমি দেখবো 5তম এলিমেন্ট 5th এলিমেন্টটা 4তম ইন্ডেক্সে রয়েছে, কারণ 0 1 2 3 4। এখন আমি কাউন্ট করতে চাচ্ছি যে 2 টাপল T2 তে কয়বার রয়েছে। এখন দেখতে পাবো যে 2 একবার রয়েছে, কারণ আমি এখানে একবারই এটাকে পুশ করেছিলাম। আমরা লেন নামক মেথডস এর মাধ্যমে T2 এর লেন্থ কত সেটা জানতে পারি। লেন্থ 5, কারণ এখানে 5টা এলিমেন্ট রয়েছে টোটাল, যদিও ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত। এখন যেহেতু আমি ইন্টিজার টাইপের ডেটা নিয়েছিলাম T2 এর মধ্যে, তো আমি এখানে কিছু অপারেশন এক্সিকিউট করতে পারি, যেমন সাম, মিন, ম্যাক্স। মিন ম্যাক্স অপারেশনটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা করতে পারি, কিন্তু আমাদের সাম অপারেশনটা শুধুমাত্র ইন্টিজার কিংবা ফ্লোট টাইপের উপরে এক্সিকিউট হতে পারে, কারণ এটা ডাটা টাইপের উপর ডিপেন্ড করে সাম মেথডটা। আমি দেখতে পারতেছি যে 1 2 3 4 5 ছিল, তো সবগুলোকে সাম আপ করে আমি 15 দেখতে পাচ্ছি। মিনিমাম ভ্যালু হচ্ছে 1, কারণ সবচেয়ে ছোট ভ্যালু 1ই ছিল, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 5। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করেছে। তো টাপলের ক্ষেত্রে আমরা গত ক্লাসের আগের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা ইফ এলস পড়েছিলাম, তো ওটা ওই অপারেশন ওই লজিকটা আমরা এখানে ইউজ জিরোতম ইন্ডেক্স রয়েছে, তো এটা রাইট প্রিন্ট করার কথা। আমরা দেখতে পারি যে আসলে এখানে কি দেখাচ্ছে। আচ্ছা, এটা একটু এক্সিকিউট করতে টাইম নিচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের রাইট শো করতেছে, কারণ অ্যাকচুয়ালি T2 এর 0তম ইন্ডেক্সে অন রয়েছে। আমরা যদি while loop এক্সিকিউট করতে চাই টাপলের ক্ষেত্রে, তাহলে আমি আরেকটা টাপল ডিক্লেয়ার করে নিতেছি T3 1 2 3 8 10। এরপর আমি আই কি ইনিশিয়ালি আমাদের ইনিশিয়ালাইজেশন করে নিতে হচ্ছে 0 দ্বারা, কারণ আমি এই সবগুলো ইন্ডেক্সকে ইটারেশনের অপারেশনের মাধ্যমে এক্সিকিউট করতে চাচ্ছি। তো আমি ফার্স্টে while loop এক্সিকিউট করতেছি, যে হলো লেন্থ পর্যন্ত চলবে, লেন্থের আগ পর্যন্ত। অ্যাকচুয়ালি ওর ইন্ডেক্সটা লেন্থের মানে লেন্থ যদি 5 হয় তাহলে ওর ইন্ডেক্স হবে 4 পর্যন্ত। তো আমি সবগুলো এলিমেন্ট দেখতে চাচ্ছি, সেজন্য আমি লেন্থের কিছুটা আগ পর্যন্ত মানে এক কম করে নিয়েছি। এখন আমি ইটারেশন অপারেটর এখানে এক্সিকিউট করে আমি দেখতেছি, আর এলস অপারেশনের মধ্যে আমি এক্সিকিউট করতে যাচ্ছি। যদি লুপ মানে টাপলের এলিমেন্ট গুলো সব দেখানো শেষ হয়ে যায়, তাহলে সে বলে দিবে দা এন্ড। আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 8 10 দা এন্ড, মানে সিকোয়েন্সিয়ালি সবগুলো এলিমেন্টকে সে প্রিন্ট করতেছে। এখন যদি আমরা ফর লুপও এক্সিকিউট করতে পারি টাপলের ক্ষেত্রে, এটা ইজি। গত ক্লাসের শুরুতে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল যে I in T4, মানে সবগুলো এলিমেন্টকে সিকোয়েন্সিয়ালি সে এক্সিট করবে। আমি স্টুডেন্ট টিচার 1 2 4। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবকিছুই এক্সিকিউট করতেছে সিকোয়েন্সিয়ালি। এখানে আমি একটা স্ট্রিং রেখেছি, তারপর আমি ইন্টিজার রেখেছি, সেটাতেও কোনো সমস্যা করতেছে না। এরপর আমরা টাপলের দুটোকে যোগ অপারেশন এবং গুণ অপারেশন দিয়েও করতে পারি। T4 প্লাস T4 হলে আমাদের এলিমেন্ট গুলোকে দুইবার দেখাবে, আর T3 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদেরকে দেখাবে যে 3বার ওই এলিমেন্ট গুলোকে 3বার এক্সিকিউট হচ্ছে। দেখতে পারতেছি T4 এ আমাদের কিছু এলিমেন্ট ছিল, মোট টোটাল 5টা এলিমেন্ট ছিল, সেটা আমাকে সেই সেম এলিমেন্ট গুলো আমাকে দুইবার করে দেখাচ্ছে। যেমন আই এম স্টুডেন্ট টিচার 1 2 3 4 1 4, সেম ভাবে এখানে ওটা দেখাচ্ছে। আবার যদি আমি 3 গুণ করি, এখন T3 এর মধ্যে আমাদের কি ছিল? T3 এর মধ্যে ছিল
1 2 3 8 10, এখন এটাকে যদি আমি 3 গুণ করি প্রত্যেকটা এলিমেন্টকে আমার 3 বার দেখাবে, যেমন 1 1 1, মানে লুপটা মানে যতগুলো এলিমেন্ট ছিল সব সঠিকভাবেই 3 বার করে দেখাচ্ছে। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? না, শুরুতে একটু হয়েছিল, এখন ঠিক আছে। মাঝে কিছু কথা ভেঙে ভেঙে এসেছিল। আচ্ছা, মেবি নেট কানেকশনের জন্য। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি পরে আবার রিপিট করার চেষ্টা করব। এখন আমি বলতে চাচ্ছিলাম যে শুরুতে আমরা বলে নিয়েছিলাম যে টাপল ইমিউটেবল, মানে এর উপর কিছু অপারেশন এক্সিকিউট করা যায় না, যেমন আপডেট, ডিলিট, রিমুভ, এই অপারেশনগুলো এক্সিকিউট করা যায় না। কারণ হচ্ছে যে টাপলে আমরা কিছু জিনিস স্টোর করে রাখতে চাইলে ওগুলোকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে চাই না। যেমন কোন একটা বড় প্রজেক্ট যদি আমরা করি, তো আমরা চাই যে এগুলোর অ্যাক্সেস যেন আর কেউ না পায়, মানে এগুলাতে শুধুমাত্র আমারই অ্যাক্সেস, মানে এটাকে মডিফাই করার ক্ষমতা যেন আমারই থাকে, আর আমি যেন জানি এই জিনিসগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমি যদি দেখি যে টি2 এর মধ্যে আমরা শুরুতেই কিছু এলিমেন্ট পুশ করে রেখেছিলাম, তো এটাকে যদি আমি আপডেট করতে চাই, দেখা যাবে এটা ইরোর দেখাচ্ছে, কারণ সে 1 দ্বারা আপডেট হতে পারবে না, কারণ টি2 অলরেডি একটা এলিমেন্ট দ্বারা 0 পজিশনে মডিফাই করা রয়েছে। এখন যদি আমি শেষে 6 করতে চাই, সে এটাকেও একসেপ্ট করবে না, কারণ সে মডিফাই করতে পারবে না টি2 কে, আমাকে নতুন টাপল ক্রিয়েট করে 6 কে পুশ করতে হবে। এখন যদি আমাদের খুবই দরকার হয়ে পড়ে যে আমরা এই অপারেশনগুলো করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা টাপলকে লিস্টে কনভার্ট করতে পারি। লিস্টে কনভার্ট করলে আমরা এই অপারেশনগুলো ইজিলি এক্সিকিউট করতে পারবো। যেমন আমি যদি এল নামে একটা লিস্ট নেই, যেটা এল নামে একটা লিস্ট নিয়েছি যেটা টি3 কে লিস্টে কনভার্ট করে এল এর মধ্যে পুশ করবে, তো এখন যদি আমি এল কে প্রিন্ট করি, তাহলে আমি দেখবো যে টি3 তে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো লিস্টের প্রেজেন্টেবল ওয়েতে চলে আসছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো অপারেশন গুলো এখানে এক্সিকিউট করতে পারবো। এখন আমি পরবর্তী সেশনটা টপিকটা পড়ানোর জন্য ফাইজা ফিরোজকে অনুরোধ করব। থ্যাংক ইউ সোহানা। সো আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আর আমি ডিরেক্ট ক্লাসের টপিকে চলে যাচ্ছি। সো ডিকশনারি হচ্ছে পাইথনের লিস্ট, যে লিস্ট, টাপল এগুলোর মতোই আরেকটা ডাটা স্ট্রাকচার। তো ডিকশনারি স্ট্রাকচারটা হচ্ছে ম্যাপিং এর থ্রুতে কাজ করে, মানে এই জিনিসটা কাজ করার স্টাইলটা এরকম যে আপনার কোনো একটা কি থাকবে এবং তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ভ্যালু থাকবে। আপনার যদি প্রয়োজন পড়ে কোনো কির সাথে কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করে কোনো একটা ডাটা সংরক্ষণ করা, কোনো একটা ডাটা স্টোর করার, সেক্ষেত্রে ডিকশনারি থেকে বেটার আসলে কোনো ডাটা স্ট্রাকচার হতে পারে না। তো আমরা কিন্তু যে কোনো ধরনের ডাটা টাইপ দিয়ে ডিকশনারিটাকে কনস্ট্রাক্ট করতে পারি। আর কিগুলাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের কিগুলার সাথে আমরা ভ্যালুগুলোকে অ্যাসোসিয়েটেড করে দিচ্ছি, সো কিগুলোকে অলওয়েজই ইউনিক হতে হবে। মানে ভ্যালুগুলো ডুপ্লিকেটেড হতে পারবে। লাইক আমরা যখন লিস্ট অথবা এরকম ধরনের কোনো ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তখন কিন্তু আমরা ডেটাগুলোকে সেম ডেটাকে 2-3 বার রাখতে পেরেছি। এক্ষেত্রে আমরা ভ্যালুগুলো হিসেবে সেম ডেটাকে রাখতে পারবো, কিন্তু কিগুলোকে অলওয়েজই ইউনিক হতে হবে। মানে আমরা যার সাথে ওটাকে অ্যাসোসিয়েটেড করছি সেগুলোকে ইউনিক হতে হবে, যাতে ইউনিক এলিমেন্ট দিয়ে ওগুলোকে ম্যাচ করতে পারে। তো ডিকশনারি কনস্ট্রাক্ট করার জন্য যেটা করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের থ্রুতে ডিকশনারি কনস্ট্রাক্ট করা হয়। আমরা দেখেছি যে পাইথনে থার্ড ব্র্যাকেটের থ্রুতে দেওয়া হয় লিস্ট, ফার্স্ট ব্র্যাকেটের থ্রুতে দেওয়া হয় করা হয় হচ্ছে মাত্র টাপল এন্ড আর হচ্ছে সেটের ক্ষেত্রেও সেকেন্ড সম্ভবত সেকেন্ড ছিল, আমি ভুলে গিয়েছি। আর হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে কি এর সাথে একটা কোলনের থ্রুতে অ্যাসোসিয়েটেড করা থাকে ভ্যালুগুলো। ফার্স্টে কি, আর তারপর একটা কোলন এন্ড দেন ভ্যালু, তো আর হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট। এইগুলাই হচ্ছে ডিকশনারি যেটা আপনি ডিনোট করতে চান, এগুলো হচ্ছে আপনার কি পয়েন্ট, যে আপনি এগুলো দেখে কোন একটা ডাটা স্ট্রাকচার ডিকশনারি কি ডিকশনারি না, এটা আপনি বুঝতে পারবেন। তো এখানে একটা ডিকশনারি আমরা ইনিশিয়ালাইজ করছি এবং সেটাকে প্রিন্ট করে দেখানোর ট্রাই করছি। এটা কিন্তু সেম এখানে যেভাবে আছে সেভাবে প্রিন্ট করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কি 1 এর সাথে ভ্যালু আছে 1, কি 2 এর সাথে ভ্যালু আছে ভ্যালু 2,
কি 3 এর সাথে ভ্যালু আছে আবার ভ্যালু 1। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালু 1 কিন্তু দুইবার আছে, কিন্তু আমরা কিন্তু কি সেম রাখতে পারিনি। তো এখানে আরেকটা ডিকশনারি নিচ্ছি এবং আমি সেটাকেও প্রিন্ট করে দেখাচ্ছি। ওকে, আমার মনে হয় এখানে একবার কি সেম রাখলে কি ধরনের এরর আসতে পারে সেটা একবার দেখিয়ে দেওয়া দরকার। তো দেখেন এখানে কিন্তু কি 1 এর সাথে দুইবার ভ্যালু ছিল, দুইটা ভ্যালু ছিল, দুইটা ডিফারেন্ট ভ্যালু। এটা কিন্তু ও কিন্তু একটা ভ্যালুকে সম্পূর্ণ ফেলে দিয়েছে। ভ্যালু 1 দুইবার ছিল, ভ্যালু 1 কি 3 এর সাথে যেটা আছে সেটাকে অ্যাসোসিয়েটেড করে ও কি 1 এর একটা ভ্যালুকেও সম্পূর্ণ ফেলে দিয়েছে। কারণ ও যখন খুঁজতে যাচ্ছে, কির থ্রুতে যখন ও খুঁজতে যাচ্ছে তখন কিন্তু ও একবারই এই জিনিসটাকে নিবে। সো এটার ইন্টারপ্রেটারটা এভাবেই ডিজাইন করা। তো আমি এটাকে আবার ঠিক করে ফেলছি। আচ্ছা, এটা তো আগে থেকে এরকমই ছিল, সরি। কি 2 এর ক্ষেত্রে এটা সেম ছিল। সো কি 2 এর ক্ষেত্রে ভ্যালু 2 ছিল এবং ভ্যালু 9 ছিল। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ও লাস্টে যেটা খুঁজে পাচ্ছিল সেটাই কিন্তু প্রিন্ট করছিল, যে শেষ যে কিটা পাচ্ছে, কির সাথে যে ভ্যালুটা পাচ্ছে ও সেটাই প্রিন্ট করছে। সো আমরা এখন যদি কোনো কিকে অ্যাক্সেস করতে চাই, কি দিয়ে কোনো ডিকশনারির ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে কি এর নামটা লিখে ডিকশনারি নামটা লিখে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। এরপর আসছে নেস্টেড ডিকশনারি। লাইক নেস্টেড ডিকশনারি জিনিসটা কি, আমরা কিন্তু ডিকশনারির মধ্যে যে শুধুমাত্র একটা কি এর সাথে একটাই ডাটা, লাইক একটাই ভ্যালু, একটাই স্ট্রিং, একটা ইন্টিজার এরকম রাখতে পারি, বিষয়টা এরকম না। আমরা কিন্তু ডিকশনারির মধ্যে ডিকশনারির কি এর সাথে ডিকশনারিকেও রাখতে পারি, ডিকশনারির কি এর সাথে আমরা লিস্টকে রাখতে পারি, আমরা সেটকেও রাখতে পারি। ইনফ্যাক্ট আমরা আলাদা আলাদা ডিকশনারি মানে আলাদা আলাদা ডিকশনারিকে একটা ডিকশনারির মধ্যেও রাখতে পারি। তো এটা আসলে অনেক ভাস্ট একটা থিঙ্কিং। এখানে আমি 1 এর সাথে অ্যাসোসিয়েটেড করে 7 রেখেছি, 2 এর সাথে অ্যাসোসিয়েটেড করে 10 রেখেছি, 3 এর সাথে আমরা একটা লিস্ট অ্যাসোসিয়েটেড করেছি, সেটা হচ্ছে 1, 2 and 3, এন্ড এটা খুবই পসিবল। তো আমি যখন এখানে 1 কি এর সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালুটাকে অ্যাক্সেস করা ট্রাই করব, তখন আমি যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 লিখছি তখন কিন্তু আমাকে ভ্যালু 7 অ্যাক্সেস করে দিচ্ছে, ভ্যালু 7 আমাকে আউটপুট দিচ্ছে। এরপর যখন আমি 3 কি এর সাথে কি রয়েছে সেটা অ্যাসোসিয়েটেড ভ্যালুটা বের করা ট্রাই করছি, তখন আমরা সেম ভাবে দেখতে চাচ্ছি 3 লিখেছি এবং এর সাথে কিন্তু আমাদের যে লিস্টটা ছিল এই টোটালটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এরপরে যদি আমাদের দরকার পড়ে যে আমরা এই যে 3 এর সাথে যে লিস্টটা রয়েছে অ্যাসোসিয়েটেড, সেই লিস্টের কোন একটা এলিমেন্টকে, কোন একটা এই যে ইনার লিস্টের এলিমেন্টকে আমরা চাচ্ছি অ্যাক্সেস করতে, সেক্ষেত্রে আমরা এই যে ফার্স্টে আমরা দিচ্ছি যে কি এর ভ্যালু, এর পরে কিন্তু আমরা ভেতরে ইন্ডেক্সটা লিখে দিচ্ছি, যে ভেতরে লিস্টের ইন্ডেক্সটা কিরকম। লিখে দেওয়ার ফলে কিন্তু আমাদের যে এই যে 0, 1, 2 এরকম ভাবে তো লিস্টটা ডিনোট হয়, তো এর 1তম ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই চ্যাট বক্সে জানাবেন, আমি আবার রিপিট করব। তো আমরা যদি এমন চাই যে আমরা একটা ডিকশনারি শুরু করি, কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে ডিকশনারিটার ভ্যালু অ্যাড করতে চাই, লাইক আমরা হয়তো ইনপুট নিয়েও অ্যাড করতে পারি, আমরা নিজেরা আস্তে আস্তে করেও অ্যাড করতে পারি। তো সেগুলো আমরা খুব ইজিলি এরকম করতে পারি যে ডিকশনারি একটা খালি একটা জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এরপরে ডিকশনারির মধ্যে দিলাম যে এই হচ্ছে আমার কি নাম, মানে কিটা হচ্ছে আমি দিচ্ছি নাম্বার, কিটাকে হচ্ছে আমরা নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করছি এবং নাম্বারের মধ্যে আমরা ভ্যালু হিসেবে রাখছি 1, 2, 3। এরপরে আরেকটা কি নিচ্ছি আমরা লেটার নামে, এবং তার মধ্যে আমরা রাখছি এবিসি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, এটা সিম্পলি একটা ডিকশনারি আগের মতো করে নাম্বারের পাশে 1, 2, 3 প্রিন্ট দিচ্ছে এবং লেটারের সাথে কিন্তু এবিসি প্রিন্ট দিচ্ছে। এবং কিন্তু আমরা সিম্পল যে অপারেশন গুলা, মডিফাইং, রিমুভিং, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ডিকশনারির মধ্যে করতে পারি। অ্যাজ এটা ইমিউটেবল না, এখানে আমরা যথেষ্ট পরিমাণ চেঞ্জ আনতে পারি। সো আমরা ভ্যালুটাকে মডিফাই করলাম, আগে আমাদের নাম্বারের মধ্যে ভ্যালু ছিল 1, 2, 3, আমরা সেটাকে 4, 5, 6 করলাম এবং প্রিন্ট দিলাম যখন ডিকশনারি, তখন কিন্তু আমাদের 4, 5, 6 এর নাম্বারের সাথে 4, 5, 6 শো করছে এবং লেটারের সাথে এবিসি শো করছে। সো আমরা এই মডিফাইটা আরো অনেক রকম উপায় করতে পারি। আমরা শেষে ডিকশনারি কিছু মেথডস দেখে নিব।
এবার যদি আমরা চাই ডিকশনারি কোনো একটা কি ভ্যালু পেয়ার টোটালি রিমুভ করে দিতে, তখন আমরা কি করতে পারি, আমরা সিম্পলি ডেল মেথডটা ইউজ করতে পারি। ডেল অফ দি নাম্বার, যে আমরা নাম্বারটাকে রিমুভ করে দিতে চাই, নাম্বারের কি সহ নাম্বারের ভেতরে যে ভ্যালুটা ছিল সেটা এখান থেকে চলে যাবে। সো সিম্পলি এটাকে যখন আমি রান করব তখন আমার যে ডিকশনারিটা সেটা কিন্তু লেটার এবিসি এই দুইটাই প্রিন্ট করবে। আগে যে ছিল আমাদের নাম্বার 4 5 6 এন্ড দেন লেটার এবিসি, তো আমাদের নাম্বার 4 5 6 আমরা ডেল অপারেশন দিয়ে এটাকে রিমুভ করে ফেলেছি। এরপরে আমরা কিছু অপারেশনস দেখতে পারি, লাইক আমরা D2 একটা ডিকশনারির মধ্যে 1তম এলিমেন্টে রাখলাম 90, D2 একটা ডিকশনারি আগে ছিল, মানে মডিফাইং এর জিনিসটাই এখানে আরেকবার আমরা দেখানোর ট্রাই করেছি। এরপর আমরা কোন একটা এলিমেন্ট D2 এর মধ্যে অ্যাডও করতে পারি, মানে আমরা আরেকটা কি নিয়ে নিলাম, নিয়ে তার সাথে আমরা অ্যাসোসিয়েটেড ভ্যালুটাকে রেখে দিলাম। এরপর যদি আমরা D2 টাকে দেখতে চাই তাহলেও কিন্তু সেম ভাবে জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা আরেকটা ভ্যালুকে এর সাথে অ্যাড করেছি। তো সিম্পলি জাস্ট আমাদের কিটা এবং তার ভ্যালুটা আমরা এভাবে লিখে জিনিসটাকে আপডেট করতে পারি। এরপর যদি আমরা শুধু D2 এর কি গুলা দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা D2.keys লিখে এটাকে যখন রান করব তখন আমরা D2 এর যে কি গুলো আছে, এখানে আছে যে 1, তারপর হচ্ছে এখানে 2 এন্ড দেন এখানে 3 এন্ড দেন এখানে 33, তো এখানে সেইগুলাই শো করছে। আবার অনলি আমরা ভ্যালু গুলোকে শো করাতে চাইলে সেম ভাবে আমরা D2.values লিখতে পারি এবং এই যে 90 10 1 2 3 এন্ড 33 এগুলো প্রিন্ট করছে। আবার যদি আমরা D2 এর ভ্যালু আর এবং কি কে একই সাথে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা D2.items লিখতে পারি। আইটেমস এই মেথডটা যেটা আউটপুট দেয় সেটা হচ্ছে প্রথমে ভ্যালু এবং প্রথমে কি এবং তার সাথে কমা দিয়ে ভ্যালুগুলোকে শো করে ও আইটেমগুলোকে শো করে, মানে ডিকশনারির ভেতরের প্রত্যেকটা আইটেম এভাবে ও আমাদেরকে প্রিন্ট করে দেখায়। সো এরপরে আমরা যেটা করব, ডিকশনারিতে আমরা লুপের ইউজটা করব। লুপের ইউজটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, আমরা লুপের ইউজ লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে লিস্টের সাথে করতে হয়, কিভাবে সেটের সাথে করতে হয়। এখন আমরা দেখব আমরা ডিকশনারির সাথে কিভাবে লুপিং এর কনসেপ্টটা ইউজ করতে পারি। লাইক আমি এখানে একটা ডিকশনারি নিলাম যেটার নাম হচ্ছে FB, সেটাতে আমরা রেখেছি নেম এর মধ্যে রেখেছি জেন, এজ এর মধ্যে রেখেছি 18 এবং লাস্ট সিন রেখেছি 2 মিনিট এগো। তো এখন আমরা যখন এগুলাকে প্রিন্ট করতে চাইবো, কি আর ভ্যালু পাশাপাশি প্রিন্ট করতে চাইবো, লাইক আমাদের এখানে 3টা এলিমেন্ট বলে আমরা এখানে হচ্ছে মানে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে মানে আমরা এখানে চাইলে লুপটা ছাড়াও ইউজ করতে পারতাম, কিন্তু যদি আমাদের ডিকশনারি একটা অনেক বড় হয়, কয়েক লাখ এলিমেন্টের একটা ডিকশনারি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লুপ ইউজ করা ছাড়া কোনো উপায় থাকবে না প্রপারলি জিনিসটাকে প্রপারলি প্রিন্ট করার। সো আমরা এখানে লিখছি যে ফর কি কমা ভ্যালু ইন FB ডট আইটেমস, কি কমা ভ্যালু, কিটা হচ্ছে আমাদেরকে ডিনোট করে দিচ্ছে ফার্স্টে যে এই এলিমেন্টটা, এরপর ভ্যালু গুলাকে আমরা ডিনোট করছি, এই যে ভ্যালু মানে এইগুলাকে আমরা ডিনোট করার জন্য ভ্যালুটা লিখছি ইন FB ডট আইটেমস। আমরা আগেও দেখেছি আইটেমস যে মেথডটা সেটা কিন্তু এইভাবে কি আর ভ্যালুকে আউটপুট দেয়। সো FB ডট আইটেমস যদি আমরা এভাবে লিখে পরে লুপটাকে চালাতে যাই তাহলে আমরা কিন্তু এভাবে দেখতে পাবো আউটপুট। লাইক আমি কিন্তু প্রিন্ট দেওয়ার সময় লিখেছিলাম যে কি সাথে কি লেখো এবং ভ্যালুর সাথে ভ্যালু লেখো এবং কির আগে একটা নিউ লাইন প্রিন্ট করো। তো আমাকে সেভাবেই প্রিন্ট দেখাচ্ছে যে প্রথমটাই রয়েছে কি ইজ ইকুয়াল টু নেম, তারপর তার সাথে ভ্যালু ছিল জেন এন্ড দেন কি ইজ ইকুয়াল টু কি হচ্ছে এইজ, তার সাথে ভ্যালু ছিল 18 এন্ড কি ছিল লাস্ট সিন, তার সাথে ভ্যালু ছিল 2 মিনিটস এগো। সো এইটাই হচ্ছে কি ভ্যালু, মানে কি আর ভ্যালু দুইটা আলাদা আলাদা ভাবে ডিনোট করে যখন আমরা কোনো কিছু লুপিং এর মানে লুপ ইউজ করতে চাইবো তখন আমরা এইভাবে করব। তো বেসিক আইডিয়াটা হচ্ছে ফর কি কমা ভ্যালু ইন ডিকশনারি ডট আইটেমস। তো আমরা এখানে আরেকটা ডিকশনারি নিয়ে নিলাম যেটা কিনা নাম হচ্ছে স্টুডেন্ট স্টাডি ইয়ার। এটার মধ্যে আমরা রেখেছি জেন স্ট্যান্ডার্ড 5, সারা স্ট্যান্ডার্ড 2, এডওয়ার্ড অনার্স সেকেন্ড ইয়ার, ফিল নার্সারি। তো এরপরে এখানে একটু আগে আমরা দেখেছিলাম আমরা কিন্তু লিখেছিলাম যে ফর এর পরে কি কমা ভ্যালু লিখেছিলাম। এটা আমি এই জন্য এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি যে আমরা কিন্তু এখানে এনি কাইন্ড অফ আমরা যেটা দিয়ে ডিনোট করতে চাই সেটা লিখতে পারি। লাইক আমি লিখলাম
ফর স্টুডেন্ট কমা স্টাডি ইয়ার ইন স্টুডেন্ট স্টাডি ইয়ার ডট আইটেমস। সো আমার কিন্তু এখানে কি এর জায়গায় আমি লিখলাম স্টুডেন্ট এবং স্টাডি ইয়ার লিখলাম ভ্যালুর জায়গায়। এটা দিয়ে আমি যেটা আমার জন্য যেটা হলো, আমার কোডটা কিন্তু আরো বেশি আন্ডারস্ট্যান্ডেবল হলো, আরো বেশি বোঝার যোগ্য হলো। এখন যে কিনা কোড পারে না সেও কিন্তু এটা জিনিসটা দেখে বুঝতে পারবে যে আমার একটু আগে যে ডিকশনারিটা আমি ডিনোট করেছি সেটার মধ্যে প্রথম হচ্ছে স্টুডেন্টের নাম ছিল এবং তারপর ছিল স্টাডি ইয়ারটা। তো আমি স্টুডেন্ট দিয়ে আমি বলছি যে তুমি স্টুডেন্টটাকে প্রিন্ট করবে এবং স্টাডি ইয়ার দিয়ে আমি অ্যাক্সেস করা ট্রাই করছি স্টুডেন্টের স্টাডি ইয়ার গুলোকে। সো এরপর আমি প্রিন্ট করছি যে স্টুডেন্ট ডট টাইটেল, এটাকে জাস্ট টাইটেল ফর্ম করে দিবে এন্ড এর স্টাডি ইয়ারটা হচ্ছে স্টাডি ইয়ার ডট টাইটেল। তো এটা যদি আমি প্রিন্ট করি তাহলে খুব সুন্দরভাবে দেখাচ্ছে জেন্স স্টাডি ইয়ার ইজ স্ট্যান্ডার্ড 5, সারা স্টাডি ইয়ার ইজ স্ট্যান্ডার্ড 2, এডওয়ার্ড স্টাডি ইয়ার ইজ অনার্স সেকেন্ড ইয়ার, ফিল স্টাডি ইয়ার ইজ নার্সারি। সো কিন্তু আমরা এভাবে খুব সুন্দর করে যদি আমরা চাই যে একটা সুন্দর ফরম্যাটে প্রিন্ট হোক, আমরা কিন্তু সেভাবেও এইভাবে প্রিন্ট করতে পারি। আর কোডটাকে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমরা ইজিলি এই যে কি আর ভ্যালু জায়গাগুলোকে এইভাবে নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। এরপর যদি আমাদের ইচ্ছা হয় আমরা শুধুমাত্র কি এর থ্রুতে লুপিংটা করব, শুধুমাত্র কি গুলা প্রিন্ট করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে প্রিন্ট দিতে পারি। কিন্তু এক্ষেত্রে যেটা করতে হবে, এক্ষেত্রে আমরা যে আগের বারে যেটা লিখেছিলাম যে স্টুডেন্ট কমা সামথিং স্টাডি ইয়ার দেন স্টুডেন্ট স্টাডি ইয়ার ডট আইটেমস, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে জাস্ট স্টুডেন্ট স্টাডি ইয়ার ডট কিজ। আমরা কিন্তু এর আগে কিজ মেথডটা দেখে এসেছি। তো এখানে সিম্পলি কিন্তু আমাদের স্টুডেন্টের নামগুলো টাইটেল ওয়াইজ শো করে দিচ্ছে। শুধুমাত্র আমরা স্টুডেন্টটাকে প্রিন্ট করছি, মানে আমরা শুধুমাত্র এই ডিকশনারিটার কিগুলোকে প্রিন্ট করছি। এরপরে আমরা আরেকটা ছোট এক্সাম্পল দেখতে চাচ্ছি, যে এক্সাম্পলটা একটু ইন্টারেস্টিং। আমরা আরেকটা ডিকশনারি আরেকটা লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমরা ফ্রেন্ডস নামে একটা লিস্ট নিয়েছি, লিস্টের মধ্যে আমরা রেখেছি ফিল এবং সারা। এরপর আমরা বলছি যে ফর স্টুডেন্ট ইন স্টাডি ইয়ার ডট কিজ, মানে স্টুডেন্ট স্টাডি ইয়ার এর মধ্যে এই ডিকশনারিটার মধ্যে যে কিজ গুলো ছিল সেগুলোকে আমরা অ্যাক্সেস করব। প্রিন্ট স্টুডেন্ট ডট টাইটেল, আগে স্টুডেন্টের নামটা টাইটেল ওয়াইজ প্রিন্ট করবে লাইক এইরকম। কিন্তু ইফ স্টুডেন্ট ইন ফ্রেন্ডস, যদি স্টুডেন্টটা মানে আমার এই যে কি গুলা ফ্রেন্ডস মানে এই লিস্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে ও প্রিন্ট দিবে হ্যালো মাই ফ্রেন্ড, স্টুডেন্ট টাইটেল ওই ফ্রেন্ডের নামটা, ইউ আর স্টাডিং অ্যাট এ ইয়ার। তারপর কিন্তু আমরা স্টুডেন্ট স্টাডি ইয়ার লিখে আমরা কিন্তু এখন ভ্যালুটাকে ডিনোট করছি। সো ভ্যালু ডিনোট করার উপায়টা কিন্তু এখানে আমরা আগে যেভাবে প্রিন্ট করেছিলাম যে ডিকশনারি অফ একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে তার ইন্ডেক্সটা মানে তার কিটা, এখানেও সেম ভাবে ডিকশনারি তারপরে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট মানে আমার কিটা হচ্ছে এখানে স্টুডেন্ট। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, খুব সুন্দর একটা এক্সাম্পল। এখানে কিন্তু আমরা একই সাথে পরের মধ্যে একটা ইফ এলস ইউজ করে আরেকটা লিস্টের থ্রুতে জিনিসটা প্রিন্ট দিচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেন সারা কিন্তু ছিল হচ্ছে এই ফ্রেন্ডস লিস্টের মধ্যে, এখানে দেখাচ্ছে হ্যালো মাই ফ্রেন্ড সারা, ইউ আর স্টাডিং এট স্ট্যান্ডার্ড 2 রাইট। তো আমরা কিন্তু ডিকশনারিতে অলরেডি জানি যে ও স্ট্যান্ডার্ড 2 তে পড়ে। সো আমরা এরকম একটা মেসেজ প্রিন্ট করতে পারছি। এরপর কিন্তু আমাদের ফ্রেন্ডস এর মধ্যে আবার ছিল ফিল। সো ফিল এর ক্ষেত্রেও সেম ভাবে ও প্রিন্ট দিয়েছে যে হ্যালো মাই ফ্রেন্ড ফিল, ইউ আর স্টাডিং এট নার্সারি রাইট। সো জেন এবং এডওয়ার্ড এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা প্রিন্ট হয়নি। সেটা খুব সিম্পলি আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখলাম। এরপর আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু অনেকগুলো মেথডস আগেও দেখেছি, লিস্টের ক্ষেত্রেও সর্টের মেথড গুলো দেখেছিলাম। আমরা কিন্তু এইসব মেথড গুলো ডিকশনারির ক্ষেত্রেও সেম ভাবে ইউজ করতে পারি। আমরা ইনফ্যাক্ট ডিকশনারির ক্ষেত্রে ফর লুপের মধ্যে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখানোর জন্য আমি এক্সাম্পলটা পিক করেছি। ফর স্টুডেন্ট ইন সর্টেড স্টুডেন্ট ইয়ার ডট কিজ, ডিকশনারিটাকে সর্টেডলি তুমি অ্যাক্সেস করবে। সো যেটা হবে এখানে আমাদের স্টুডেন্ট টাইটেল মানে স্টুডেন্ট মানে অনলি আমরা কি গুলাকে শো করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দিচ্ছে এডওয়ার্ডের নাম। এডওয়ার্ডের নাম কেন প্রথমে দিচ্ছে, কারণ এই যে ই কিন্তু জে এর আগে আসে। ও ফার্স্ট লেটারকে প্রথমে আর কি সর্ট করার ক্ষেত্রে কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এভাবেই সর্ট হয়, আমরা আগেও দেখেছি। সো আগে ও লিখছে এডওয়ার্ড স্টাডি অ্যাটেন্টিভলি এবং তারপরে জেন স্টাডি অ্যাটেন্টিভলি, সেম ভাবে কন্টিনিউয়াসলি বাকিগুলাও দেখাচ্ছে। তো আমরা কি গুলাকে এইভাবে সর্টেড ওয়েতেও অ্যাক্সেস করতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ভ্যালুগুলোকেও সেম ভাবে অ্যাক্সেস করতে পারি। তো ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করতে পারি, ফর ভ্যালুজ ইন ডিকশনারি ডট ভ্যালুজ, এটা হচ্ছে এটার বেসিক আইডিয়াটা। আমরা আগে যেরকম দেখেছিলাম ফর কিজ ইন ডিকশনারি ডট কিজ, এখানে হচ্ছে ফর ভ্যালুজ ইন ডিকশনারি ডট ভ্যালুজ।
সেম জিনিস, খালি ছোট্টখাটো দুইটা চেঞ্জ। সো আমি যেখানে দিলাম যে ফর স্টাডি ইয়ার ইন স্টুডেন্ট ডট স্টাডি ইয়ার ইন ডট ভ্যালুস, এটা দেওয়ার জন্য আমি স্টাডি ইয়ার ডট টাইটেল দিলাম। এখানে আমাকে জাস্ট যে আমার যে স্টুডেন্টের স্টাডি ইয়ার গুলো ছিল, যে ফলোইং স্টাডি ইয়ার হ্যাভ বিন মেনশন, সেগুলো আমাকে মেনশন করে দেখিয়ে দিচ্ছে। আই হোপ এতদূর পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। এখন অ্যাকচুয়ালি আমি একটা ছোট কিছু ডিকশনারির মেথড গুলোকে একসাথে করে রেখেছি, যে আমরা ডিকশনারির মধ্যে কি কি মেথড ইউজ করতে পারি এবং সেগুলো আমাদেরকে কি কি আউটপুট দেয়। যেমন ক্লিয়ার মেথডটা ডিকশনারিকে পুরোপুরি খালি করে দেয়, কপি মেথডটা ডিকশনারির একটা কপি রিটার্ন করে, ফর্ম কি মেথডটা ডিকশনারিকে স্পেসিফাই কি এবং ভ্যালুর সাথে রিটার্ন করে। এরকম এখানে আমরা এই যে পপ আইটেম কিজ এগুলো আমরা দেখেছি। পপ আইটেম আমরা আগে দেখেছি লিস্টের ক্ষেত্রে, আপডেট দেখেছি আমরা লিস্টের ক্ষেত্রে, ভ্যালুজ আমরা দেখেছি এখানে একটু আগেই। তো কিছু কিছু দেখবেন মেথড আমরা সবসময় ইউজ করব, কিছু কিছু মেথড আমাদের কাজে লাগবে না বেশি একটা। তো কিন্তু এই মেথড গুলা কি আছে ডিকশনারির সাথে এটা জানা জরুরি, সেজন্য আমি জাস্ট এই পার্টটাকে অ্যাড করে দিয়েছি। আপনারা এগুলাকে নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারেন। আমি এগুলা সবগুলা এক্সপ্লেনেশন আর কোডের থ্রুতে এখানে দিই নাই, যেহেতু আজকে ক্লাসে আমাদের অলরেডি সলিউশন দেখানো লাগবে। সো আমি ক্লাসটাকে লেন্দি যাতে কম করা যায় সেজন্য আর কি আপনাদের নিজেদের একটু এক্সপ্লোর করার জন্য এখানে এগুলাকে রেখেছি। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এগুলা নিয়ে। আর থ্রু আউট আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এখন কোয়েশ্চেন করতে হবে, কারণ আমি একটু পরে অ্যাসেসমেন্টটাকে ওপেন করব। তো আমি ওকে, একটা কোয়েশ্চেন আসছে আমি দেখতে পাচ্ছি যে kindly can you clear the concept of values used after for concept of values। আচ্ছা, আর পুরো চ্যাট বক্স তো আমি দেখতে পাচ্ছি যে লেফট এন্ড জয়েন দিয়ে ভরা। আমি আসলে জানি না যে লেফট এন্ড জয়েন করলে আপনারা কতটুকু বুঝতে পারবেন আজকে ক্লাস, কারণ আজকে ক্লাসে কিন্তু বেশ কিছু ক্রুশিয়াল পার্টস দেখানো হয়েছে। আচ্ছা, মানে ভ্যালুটাকে কিভাবে অ্যাক্সেস করছে অনলি ভ্যালুজ, সেটা কনসেপ্ট আপনি জানতে চাচ্ছেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখাচ্ছি। ভ্যালুজ এর ক্ষেত্রে যেটা হয়েছে, আমি জিনিসটাকে বেসিক আইডিয়াকে হচ্ছে এইরকম যে ফর এরপরে আপনি যেই কথাটা লিখবেন, লাইক আমি এখানে মানে বেসিক ক্ষেত্রে হচ্ছে আপনি ভ্যালু যেটা হবে সেটার নামটা আপনি যেটা দিয়ে ডিনোট করতে চান সেটা লিখবেন, অর ভ্যালুজ লিখবেন যেটা আপনার ইচ্ছা হয় নাম ডিনোট না করতে। ইন মানে ডিকশনারির ভিতরে, তো ডিকশনারি ডট ভ্যালুজ লিখলে যেটা হয়, আমরা আগে কিন্তু দেখেছি যে একটা এক্সাম্পল ছিল এই যে D2 ডট ভ্যালুজ লিখলে কিন্তু ডিক্ট ভ্যালুজ এর মধ্যে শুধুমাত্র এই যে আমার আগে ডিকশনারিতে যে 90 10 এই 1 2 3 একটা লিস্টের মধ্যে 33 এইগুলো ছিল খালি ভ্যালুজ, সেইটাকে কিন্তু ডট ভ্যালুজ দিয়ে আমরা খালি প্রিন্ট দিতে পারি, শুধুমাত্র ভ্যালুগুলো প্রিন্ট হয়। তো আমরা এই মেথডটাকেই ফর এর ক্ষেত্রে ইমপ্লিকেশন করছি। সেটা এখানে এই যে সেটা এখানে আমরা স্টাডি ইয়ার দিয়ে ভ্যালুর নামটা লিখতে চাচ্ছি, কারণ আমরা যে ডিকশনারিটা বানিয়েছি সেখানে আমাদের প্রথম কি গুলো হচ্ছে স্টুডেন্ট আর এর পরের ভ্যালু গুলো হচ্ছে স্টাডি ইয়ার। তো আমি একটা বেসিক্যালি মানে আমার নিজের বোঝার সুবিধাতে আমি লিখে দিলাম স্টাডি ইয়ার ইন স্টুডেন্ট স্টাডি ইয়ার ডট ভ্যালুজ, মানে আমার ডিকশনারির নাম ডট ভ্যালুজ। তারপরে আমি স্টাডি ইয়ার মানে এই ভ্যালু গুলাকে ডট টাইটেল দিয়ে জাস্ট প্রিন্ট করলাম। তখন আমাকে আমার যে ডিকশনারিটা ছিল স্টুডেন্ট স্টাডি ইয়ার, তার মধ্যে খালি যে ক্লাসগুলো ছিল স্টাডি ইয়ার গুলো ছিল সেগুলো আমাদেরকে প্রিন্ট করে দেখালো। আপনার যদি এরপর একটু আনমিউট করে কোয়েশ্চেনটা করবেন, আমার মনে হয় তাহলে মনে হয় আমি আরো বেটারলি বুঝতে পারবো যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। এখন কি ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। আজকে পার্টিসিপেন্টরা এমন যাওয়া আসার মধ্যে রয়েছে, আমি বুঝতে পারছি না যে কতটুকু তারা বুঝতে পেরেছে। আমি অ্যাসেসমেন্টটা একটু পরে অন করে দিব। সো এর মধ্যেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই একটু কোয়েশ্চেনটা করে ফেলতে হবে। ওকে, আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ইফ টু কিজ হ্যাভ সেম ভ্যালুজ
which key will be given priority? So আমরা কিন্তু দেখেছিলাম দুইটা কি সেম ভ্যালু রাখার পরে কি হয়েছিল। আমি যদি এটাকে আরেকবার স্ক্রিন শেয়ার করে দেখাই, এই যে এখানে আমাদের D1 এর মধ্যে ছিল key1 ভ্যালু 1, key2 ভ্যালু 2, key3 ভ্যালু 1, key2 ভ্যালু 9। যে key2 এই কিটা দুইবার আমরা লিখেছিলাম। এর আউটপুট হিসেবে আমরা কি দেখেছি যে key2 এর সাথে কিন্তু ভ্যালু 9 থেকে প্রিন্ট করেছে, মানে সর্বশেষ যেটাকে পেয়েছে সেটাকে প্রিন্ট করেছে। আবার যদি আমি দেখতে চাই, আমি এখানে লিখলাম এটাকে key1 বানিয়ে দিলাম, key1 ভ্যালু 1 ছিল, key1 ভ্যালু 2 হয়ে গেল। এখন যদি আমি এটাকে রান করিয়ে প্রিন্ট করি, তাহলেও কিন্তু আমরা দেখছি যে key1 ভ্যালু 1 এর পরে যখন key1 ভ্যালু 2 পেয়েছে, মানে ও সর্বশেষ যেটা পেয়েছে সেটাকেই ও প্রিন্ট করেছে। আবার যদি আমি আরেকবার এখানটাতে দেখাই যে আমি তিনটা key1 সেম রেখেছি এবং সো এখানে সেম সর্বশেষ যেটাকে পেয়েছে সেটাকে ও প্রায়োরিটি দিয়ে আমাদেরকে শো করছে। তো আমার মনে হয় কোয়েশ্চেনটার আনসারটা ক্লিয়ার হয়েছে যে মানে কি এর সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালু সর্বশেষ যেটা পাবে সেম, মানে সেম কি থাকলে তাহলে সেটাকে সে প্রায়োরিটি দিচ্ছে। আই গেস কোয়েশ্চেনের আনসার আপনি পেয়েছেন। ওকে, ওয়েলকাম। আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, অলরেডি 12:50 বাজতে যাচ্ছে, আজকে অ্যাসেসমেন্টের পরে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনটা দেখাবো। কোয়েশ্চেন যদি না থাকে আমার মনে হয় আমি অ্যাসেসমেন্টটাকে ওপেন করে দিতে পারি। টাপেল যখন পড়াচ্ছিলেন সোহানা, তখন কিন্তু অনেকবার আমি দেখেছিলাম যে স্ক্রিন ল্যাগিং হচ্ছে, আমার মনে হয়েছিল যে ওখান থেকে কোয়েশ্চেন আসবে। হোয়াটএভার, আমি তাহলে অ্যাসেসমেন্টের ফর্মটা ওপেন করে দিচ্ছি। গুগল ক্লাসরুম আমি অ্যাসেসমেন্টে অ্যাসাইন করে দিয়েছি, আর আমি লিংকটা এখানেও দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা ছোট্ট রিমাইন্ডার দিই, 12:54 বাজে। আমি রেসপন্স খুব কম দেখতে পাচ্ছি, আর কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ফর্মের রেসপন্স আমি বন্ধ করে দিব। ওকে, 12:55 বাজে। বাকি আছেন কেউ রেসপন্স ফর্ম অ্যাসেসমেন্টটা ফিল আপ করতে? আমি দেখতে পাচ্ছি একজন সম্ভবত বাকি আছেন, একজন বা দুইজন বাকি আছেন। আমি আর খুব বেশি হলে 30 সেকেন্ড মতো সময় দিচ্ছি, খুব দ্রুত আপনাদেরকে ফিল আপ করে ফেলতে হবে। ওকে, ফর্মের রেসপন্সটা আমি ক্লোজ করে দিলাম। আজকের কোয়েশ্চেন গুলা নিয়ে কোনো কোয়েরিজ আছে? নাম্বারটা একবার দেখে নিই। নাম্বার মোটামুটি আছে ভালোই আজকে। অ্যাসেসমেন্টের কি সলিউশন আজকে দেখানো লাগবে নাকি আমি অ্যাসাইনমেন্টে চলে যাব সরাসরি? ওকে, আই গেস অ্যাসেসমেন্টের সলিউশন কারো লাগবে না, আমি সরাসরি অ্যাসাইনমেন্টের সলিউশনে চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট গুলো আমরা প্রথম 3টে অ্যাসাইনমেন্ট অলরেডি রিটার্ন করে দিয়েছি আপনাদেরকে। সো ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ফার্স্ট অ্যাসাইনমেন্টের সলিউশনটার জন্য আমরা পার্টিসিপেন্টেরই একজনের সলিউশনটাকে চুজ করেছিলাম। আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল যে হচ্ছে জাস্ট প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করা। সো জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে নরমালি একটা প্রিন্ট দেওয়া, এটা আমি দেখেছি মোটামুটি সবাই পেরেছেন আপনারা।
এরপরে কোয়েশ্চেনটাতে আমাদের যে খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল সেটা হচ্ছে এই যে প্রিন্ট ফরম্যাটিং। আমরা বলেছি যে ইওর নেম এন্ড প্রফেশন এন্ড ইন্টারেস্ট ইউজিং প্রিন্ট ফরম্যাটিং। আপনি নেম ভেরিয়েবলের মধ্যে আপনার নামটা স্টোর করবেন, প্রফেশন ভেরিয়েবলের মধ্যে আপনার প্রফেশনটা স্টোর করবেন, আর এরপরে প্রিন্ট ফরম্যাট ইউজ করে আপনার প্রফেশন নাম এবং আপনার ইন্টারেস্টটা শো করবেন। তো প্রিন্ট ফরম্যাটিং কিন্তু এই যে এই একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার মাধ্যমে কিন্তু করা লাগে। এটা বেশিরভাগই আপনারা যে ভুলটা করেছেন আপনার প্রিন্ট ফরম্যাটিংটা ইউজ না করেই সলিউশনটা করেছেন। তো মূলত এরকম ভাবে আপনাদেরকে সলিউশনটা করতে হবে। প্রিন্ট ফরম্যাট ডট ফরম্যাট এই যে নাম নেম কমা প্রফেশন এরকম একটা কোড আপনাদেরকে লিখতে হবে। প্রথমে নেম এন্ড প্রফেশন দুইটা স্টোর করবেন এন্ড দেন আপনার প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার নাম আর প্রফেশনের জায়গা ফাঁকা মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন। এরপর ফরম্যাটের মধ্যে আপনি নেম আর প্রফেশন রাখবেন। মানে ফরম্যাটটাকে ইউজ করাটা দেখানোর জন্য মানে শেখার জন্য আর কি আমরা চেয়েছিলাম যে আপনারা এইভাবে সাবমিটটা করেন। সো আর থার্ডটা ছিল হচ্ছে একটা সিম্পল একটা সরল a টু দি পাওয়ার b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b ইনটু a মাইনাস b। সো অনেকে দেখেছি যে আপনারা যেটা করেছেন যে এই টু দি পাওয়ারের জন্য যে এখানে যে সাইনটা সেই সাইনটা ইউজ করেছেন। পাইথনে টু দি পাওয়ারের সাইনটা কিন্তু এই যে ডাবল স্টার। সো এইখানে দেখতে পাচ্ছেন যে a is equal to 10 b is equal to 10 আনসারের মধ্যে a ডাবল স্টার 2 মাইনাস a ডাবল স্টার অর স্কয়ার অর টু দি পাওয়ার 2 বাই এখানে একটা জিনিস বারবার মনে রাখতে হবে ব্র্যাকেটের কনসেপ্টটা। ব্র্যাকেটটা দুইবার কিন্তু এখানে দেওয়া লেগেছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটাও খুব সিম্পল ছিল। এটা জাস্ট অপারেটর গুলো আপনারা ইউজ করতে পারেন কিনা সেটা জানার জন্য আমরা এটা দিয়েছিলাম। এর পরেরটা ছিল কোর্স নেমের মধ্যে পাইথন এনিবডি ক্যান কোড আপনি রাখবেন একটা স্ট্রিং এবং স্ট্রিং স্লাইসিং আর স্ট্রিং এর কিছু মেথড ইউজ করার জন্য আমরা মূলত এটা দিয়েছিলাম যে এনিবডি ক্যান কোড এই যে এনিবডির এ সি এন্ড তারপরে কোডের সি এগুলো বড় হাতে বাই ইউজিং কোর্স নেম স্ট্রিং এরকম একটা কিছু আপনারা প্রিন্ট করবেন। সো স্ট্রিং মেথড গুলো ইউজ করতে হতো। সো কোর্স নেমের মধ্যে সিম্পলি পাইথন এনিবডি ক্যান কোড রাখতে হবে। এরপরে কোর্স নেম থেকে স্লাইস করতে হবে। এই যে স্লাইস করার জন্য আপনারা এখানে 0 1 2 3 এরকম ইন্ডেক্সিং করে বুঝতে পারবেন যে এনিবডির 7 a হচ্ছে 7 ইন্ডেক্সে রয়েছে। তো সেখান থেকে শেষ পর্যন্ত ডট টাইটেল মানে আমরা যেহেতু দেখিয়েছি যে a বড় এবং c বড় দুইটা c বড়। সো এরকম ভাবে এনিবডি ক্যান কোডটা প্রিন্ট দিতে হবে। তো এটাও সিম্পল ছিল। অনেকে যে ভুলটা করেছে সেটা হচ্ছে যে স্লাইসিং করেনি, পুরাটাকে টাইটেল করে দিয়েছে, অথবা মানে স্লাইসিং করেছে কিন্তু টাইটেল করেনি। তো আমি পার্শিয়াল মার্কিং দিয়ে দিয়েছি মোটামুটি। অ্যাসাইনমেন্ট 1 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করতে পারেন। আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো আপনাদের সাথে শেয়ার করব না, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এতটুকুই, কারণ এই অ্যাসাইনমেন্ট গুলা খুব বেশি টাফ কিছুও না, এটা খুব বেসিক লেভেলের। তো এটা সলিউশন আর কি দিয়ে দেওয়ার মতো কিছু হয়নি, জাস্ট আপনাদেরকে যে ছোট ছোট ভুলগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলেই চলে। সো এরপরে সেকেন্ড অ্যাসাইনমেন্টে দেখানোর কথা সোহানার, কিন্তু সোহানার ওখানে আজান দিচ্ছে, সো সাউন্ডটা আর কি কম আসতে পারে। তো আমি থার্ড অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিচ্ছি। থার্ড অ্যাসাইনমেন্টের সলিউশন যদিও বেশ কম এসেছে, মানে সাবমিশন। থার্ড অ্যাসাইনমেন্ট আমি কার্ডটা দেখাবো বলে ঠিক করলাম। ওকে, একজন এটা বারবার সলিউশন মানে একই মানুষের সলিউশন বারবার না দেখে একটু ঘুরিয়ে ফিরে দেখানো যায়। তো আমাদের থার্ড অ্যাসাইনমেন্টের ফার্স্ট যে কোডটা ছিল, যে কোয়েশ্চেনটা ছিল, সেটা হচ্ছে যে ফর 1 লাখ টাকা ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 5%. If the income is more than 1 lakh, then for the extended taka, the rate is 2 times more than the normal rate. Your income is 1,50,000. Tell me how much money you have to pay as income tax.
সো আমরা ইনকামটাকে এখানে ডিনোট করে দিচ্ছি 1,50,000। অনেকে ইনকামটাকে ইনপুট নিয়েছেন, সেটা খুবই ভালো কাজ করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনকামটাকে যে কোনো 1,50,000 না হয়ে যে কোনো নাম্বার, যে কোনো সংখ্যা দিয়ে সেই কোডটাকে রান করতে পারতাম। তো ট্যাক্স রেট হচ্ছে 0.05। এটাকে ডিনোট, এটাকে যদি একটু ভেঙে বলতে চাই তো সেটা হচ্ছে 5 ইন্টু 5% কে আমরা কিভাবে লিখি, মানে 5/100। তো সেটাই হচ্ছে ট্যাক্স রেট। 5/100 হচ্ছে 0.05, এন্ড দেন টোটাল ট্যাক্সটা হচ্ছে 1 লাখ ইন্টু ট্যাক্স রেট। প্রথম ট্যাক্সটা তো প্রথম অংশের জন্য এটাই হবে, এন্ড দেন প্লাস ইনকাম মাইনাস 1 লাখ, মানে ইনকামের ভ্যালু যেটা আছে সেটা মাইনাস 1 লাখ, মানে এক্সটেন্ডেড পার্টের জন্য যেটা হচ্ছে ট্যাক্স রেট ইন্টু 2, মানে ট্যাক্স রেটটা ডাবল হয়ে যাচ্ছে। So simply I have to pay total tax, টাকা as income tax. Okay, I have to pay 10,000 টাকা as income tax. এটা আমি দেখেছি যে থার্ড অ্যাসাইনমেন্ট মোটামুটি সবাই ফুল মার্কস পেয়েছেন, তো আপনারা মোটামুটি সবাই ঠিকমতো এটাকে অ্যান্সার করতে পেরেছেন। জাস্ট আমি যে কোনো একজনকে আর কি দেখালাম, এখানে অনেকেরই আছে খোলা যে সবাই মোটামুটি সঠিক উত্তরটাই দিয়েছেন। এর পরের কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে মনে হয় এনারটা দেখালো এটা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে ছিল যে কনসিডার a is equal to 2500 is a divisible by divided by 2, 3, 4, 5, 7 and 10। আমি দেখেছি এইটার আনসারের ক্ষেত্রে খুব একটা ভ্যারাইটি আমি দেখেছি। অনেকে লিস্ট ইউজ করেছেন, অনেকে লুপ ইউজ করেছেন। ইটস ওকে কমপ্লিটলি, যদি আপনি আগে থেকে লুপ জানেন, কিন্তু আমাদের ক্লাসটা ছিল ইফ এলস এর কন্ডিশনে। সো আমরা চেয়েছি যে আপনারা ইফ এলস কন্ডিশন ইউজ করেই এই কাজটা করেন। তো এই জন্যই আমি এই সলিউশনটা দেখাচ্ছি, যে আমরা লিখলাম যে ইফ a modulo 2 is equal to 0, then a divided by 0, else a is not divided by 0। সেম ভাবে আমরা বাকিগুলো লিখে ফেলেছি। লেখার পরে জাস্ট কপি পেস্ট করে দিলে হচ্ছে। কোডটা যদি একটু লেন্থি হয়েছে, a is divided by 2, not divided by 3, and then rest of that। তো এটাকে অ্যাকচুয়ালি ইজিলি ছোট কোড করতে চাইলে ফর দিয়েই করা উচিত, দ্যাটস ট্রু। বাট আমরা চেয়েছিলাম যে আপনারা ইফ এলসটা ইউজ করেন, মানে ইউজ করে শিখেন। দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম যে, দ্যাটস ওয়াই আর কি আমি এই সলিউশনটা দেখাচ্ছি। বাকিটাও ঠিক আছে। এন্ড দেন আরেকটা ছিল হচ্ছে কনসিডার s is equal, s হচ্ছে 10, 20, 30, s একটা ক্যারেক্টার, দেন 100 and 200। এখানে কোশ্চেনে একটা সিলি মিস্টেক ছিল যে এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হবে -1, s of -1 হবে। এখানে s of -1 আছে, সো s of -1 10 দিয়ে ডিভাইডেড কিনা। সেম আগেরটার মতোই জিনিসটা, খালি আমরা লিস্টের কনসেপ্টটা এখানে আনার ট্রাই করেছি এবং দিয়েছি। তো এটা সিম্পলি s of -1 মডুলো 100 is equal to 10। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে হলে ইয়েস ডিভাইডেড বাই 100, না হলে না, এরকম একটা কিছু প্রিন্ট করো। সো ইটস সিম্পল, এন্ড এটা কিন্তু এভাবে প্রিন্ট করে দিচ্ছে। এরপরে বলেছিলাম যে আমরা 3টা নাম্বার নাও। আচ্ছা, এটা না দেখি আমি এনারটা দেখাই। 3টা নাম্বার ইনপুট নিতে হবে এবং কিবোর্ডের থ্রুতে, এবং লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বার প্রিন্ট করতে হবে। আমরা কিন্তু খুব ইজিলি এটাকে মিন ম্যাক্স ফাংশনের থ্রুতে, মানে মেথডের থ্রুতে মানে এটাকে প্রিন্ট করতে পারি। কিন্তু ওই যে আমরা ওই দিন আমাদের ক্লাস ছিল ইফ এলস এর, সো আমরা বলেছিলাম যে এটাকে ইফ এলস এর থ্রুতে দেখানোটা, মানে আমরা চেয়েছিলাম যে আপনারা এটা করেন, বাট আপনারা আসলে মিন ম্যাক্স আমরা আগেই দেখেছি, ওই সময় আমাদের হয়তো মনে ছিল না। তো মিন ম্যাক্স যারা ইউজ করেছেন এটা কমপ্লিটলি ওকে, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা লজিকের ব্যাপারটা বোঝানোর জন্য চেয়েছিলাম যে আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। তো যখন এ বি এর থেকে এ বড়, আবার এ সি এর থেকে বড়, তখন কিন্তু লার্জ নাম্বার হচ্ছে এ। অথবা যদি এটা না হয়, এটার মধ্যে আমরা আবার ইনি লিখেছেন যে বি এর থেকে যদি সি বড় হয় তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে সি। মানে এখানে তো আমরা যদি এটা হয়, এইটা যদি প্রিন্ট হয় এইটা, সেক্ষেত্রে কিন্তু সি এ, মানে এ অবশ্যই সি থেকে বড় হয়ে যাচ্ছে লার্জেস্ট নাম্বারটা, পরে স্মলেস্ট নাম্বারটা উনি সি প্রিন্ট করে দিয়েছেন। মানে এটা ওনার থিঙ্কিং এ কোডটা ইফ এলস এর থ্রুতে ইটস আপনাদের কাছে একটু লিটল বিট কমপ্লিকেটেড লাগতে পারে, যে একবার গ্রেটার দেন সাইন একবার লেস দেন সাইন, কিন্তু আপনারা যদি একটু নিজেরা ট্রাই করেন ইফ এলস এর থ্রুতে, আপনারা মনে হয় বুঝতে পারবেন। আর এটাকে যদি মিন ম্যাক্স এর থ্রুতে আপনারা প্রিন্ট করতে চান তাহলে সেটাও খুব ইজিলি পসিবল। মিন অফ সামথিং আপনারা যেটা রাখবেন, ম্যাক্স অফ দ্যাট আপনারা যেটা রাখবেন, সেভাবে প্রিন্ট করা পসিবল। লজিকের থ্রুতে আপনারা ইফ এভাবেও দিতে পারতেন, ইফ এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ ইজ গ্রেটার দেন সি, সেক্ষেত্রে লার্জেস্ট নাম্বার ইজ সি। মানে আমরা এন্ড অর অপশনটাও, অপারেশন গুলোও কিন্তু এখানে ইউজ করতে পারতাম। তো আমরা কিন্তু কোডগুলো অনেকভাবেই করতে পারি, আপনারা যেভাবে খুশি ইচ্ছা সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এগুলোতে ফুল মার্কস দিয়েছি।
আর একটা ছোট্ট বিষয়, আমি সম্ভবত কোয়েশ্চেনটা ওই সময় ভুল বুঝেছিলাম। উনি বলেছিলেন ভ্যালু সেম হলে কি হবে, আমি আসলে বুঝেছিলাম যে কি সেম হলে কি হবে। তো ভ্যালু সেম হলে আসলে কোনো সমস্যা নাই। ভ্যালু সেম হলে এই যে আমাদের আরেকটা অপশন, আরেকটা এক্সাম্পল ছিল যে কি 1 এর সাথে ভ্যালু 1 ছিল, কি 3 এর সাথে ভ্যালু 1 ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ভ্যালু 1 দুইবারই প্রিন্ট হয়েছে, খালি কি দুইবার ছিল, মানে দুই রকম কি ছিল, দুই রকম কির সাথে দুই রকম ভ্যালু প্রিন্ট হয়েছে। মানে ভ্যালুর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ভ্যালু ক্যান বি ডুপ্লিকেটেড এন্ড যেটা হচ্ছে কি হ্যাভ টু বি ইউনিক। সো আর একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, অ্যাসাইনমেন্ট 2, সেটা আমি সোহানাকে সলিউশনটা দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ফাইজা ফিরোজ। আমি অ্যাসাইনমেন্ট 2 সলিউশনে চলে যাচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ সোহানা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, প্রথম একটা ছিল যে কনসিডার একটা লিস্ট কনসিডার করো, তো ওখান থেকে সেকেন্ড লার্জেস্ট আর থার্ড স্মলেস্ট এলিমেন্ট, মানে এটা কিছুটা ওই তিনটা সংখ্যার মধ্যে হয়ে গেছে। এটা আমাদের আগের ক্লাসে ছিল, তো এভাবেই সবাই মানে সলভ করার চেষ্টা করেছিল থার্ড অ্যাসাইনমেন্টের যেটা। তো এটাই মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট মানে সেকেন্ড অ্যাসাইনমেন্টে যেটা ছিল ওটা আজকে ক্লিয়ার করা হচ্ছে। এটা সেকেন্ড লার্জেস্ট আর থার্ড স্মলেস্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট, তো প্রিন্ট দ্য সেকেন্ড লার্জেস্ট এন্ড থার্ড স্মলেস্ট এলিমেন্ট। তো শুরুতে হলো তার লিস্টটাকে নিয়েছে, তো সর্ট করে ওটার ইন্ডেক্সিং ওয়াইজ, যে যদি আমি বলি যে সেকেন্ড লার্জেস্ট তো সবচেয়ে বড়টা লাস্টের দিকে থাকবে, তো সেকেন্ড লার্জেস্ট যেহেতু -1 -2টা হবে সেকেন্ড লার্জেস্ট, এবং থার্ড স্মলেস্ট হবে হলো কার শুরুর দিক থেকে, যে 3 নাম্বার মানে 3 নাম্বার ইন্ডেক্স মানে 2 নাম্বারই আছে, 0 1 2 তে আছে। তো এভাবে প্রিন্ট করছে। তো একজন এটা দেখলাম একটু ইউনিক ছিল যে সে সিকোয়েন্সিয়ালি কাউন্ট করে করে 6 পর্যন্ত গেছে। তো অনেক সময় আমরা লেন্থটা নাও জানতে পারি, তো লেন্থ আপনি লেন মেথড ইউজ করে -1 দিয়ে ইন্ডেক্সিং কাউন্ট করতে পারেন, কিন্তু সবসময় এইভাবে কাউন্ট করাটা অনেক টাফ হয়ে যাবে, কারণ লিস্ট অনেক সময় অনেক বড় হইতে পারে। তো আপনি হয়তোবা লেন যদি আপনি এভাবে চিন্তা করতেন যে x ইকুয়াল টু লেন অফ l -1, তাহলে হয়তো বা একটু মানে বেশি ভালো হইতো, কারণ এটা অনেক বেশি ম্যানুয়ালি হয়ে গেছে কাজটা করা। আমি শুরুটাকেই প্রেফার করবো, যদি এটা অ্যাবসলিউটলি রাইট। তো এখানে যদি আপনি x দিয়ে দিতেন তাহলে হয়তো বা ইজি হইতো, কারণ এটা অনেক ক্ষেত্রে অনেক বড় হইতে পারে, আপনাকে কাউন্ট করতে হইতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, যে মেক এ সেট অফ ইউর ফেভারিট বুকস, print the name of your most favorite book by executing some operation of your favorite book set. আসলে আমি চাচ্ছিলাম, মেবি অনেকে এই কোশ্চেনটা বুঝতে পারে নাই, আমি আসলে চাচ্ছিলাম যে সেটটাকে লিস্টে কনভার্ট করে ইন্ডেক্সের থ্রুতে আমাদের মোস্ট ফেভারিট বুকটাকে প্রিন্ট করা, মানে একটা বুক ছিল মোস্ট ফেভারিট ওয়ান। তো এটাটা একজন অনেক ভালোভাবে আমি যা বলতে চেয়েছি সে বুঝতে পেরেছে, কিন্তু তারপরেও তার কমেন্ট ছিল যে সে বুঝতে পারে নাই, কিন্তু তার এক্সিকিউশনটা ঠিক ছিল, আমি যা চেয়েছিলাম তাই করেছে। তো এটাই বলছে যে সেট অফ মাই, মানে সে এবিসিডি বুকস এর মধ্যে সেটে পুশ করেছে, তারপর সে ওটাকে লিস্টে কনভার্ট করেছে, লিস্টে সর্ট করে সে এক্সিকিউট করেছে যে আমি 2 নাম্বারটাকে, এটা তার পার্সোনাল চয়েস যে সে সর্ট করবে কি করবে না, আমাকে জাস্ট ইন্ডেক্সটা বললেই হয়তো। তো এটা এক্সিকিউট করলে যে অ্যান্সারটা আসতো আমি ওইটাই চাচ্ছিলাম। একজন করেছিলেন সেটের উপর অনেকগুলো অপারেশন করছে, মেবি অপারেশন বলতে সে আপডেট রিমুভ এই অপারেশন গুলোকে বুঝতে পারছে। আচ্ছা এটা সমস্যা নাই, সে তার এক্সপার্টিস দেখাইছে, কিন্তু আমি চাচ্ছিলাম মোস্ট ফেভারিট বুক, মানে সে অনেকগুলো বুকস এর নাম লিখছে আর ডিফারেন্স করার চেষ্টা করছে অ্যাভারেজ। আচ্ছা তার থিঙ্কিংটা কিছুটা অন্যরকম ছিল, আই অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা 3 নম্বরে ছিল যে একটা লিস্ট কনসিডার করো যেখানে অনেক টাইপ মানে লিস্টেড নেস্টেড লিস্ট টাইপের ছিল। তো আমি চাচ্ছিলাম যে হলো কার কিছু মিন করতেছে, 0তম ইন্ডেক্স মিন করতেছে প্রাইস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ পেন, 1তম ইন্ডেক্স মিন করতেছে এক্সারসাইজ বুকের দামগুলা, আর 2 নাম্বার ইন্ডেক্সটা বলতেছে যে সাবজেক্টের নেম আছে। তো আমি চাচ্ছিলাম এটাকে সর্ট করুক কেউ, সর্ট করার পর সে হলো কার ম্যাক্সিমাম প্রাইস অফ পেন আর মিনিমাম প্রাইস অফ এক্সারসাইজ এটাকে একটা লিস্টে কনভার্ট করতে। তো মোস্ট অফ দাই দেখেছি যে লিস্টে কনভার্টটা করে নাই, জাস্ট সে ইজিলি এই সলিউশনটা করেছে যে প্রিন্ট করেছে। আসলে আমি এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে সেটাকে লিস্ট মেক করে আমাকে লিস্টটা প্রিন্ট করুক। তো এটা একসেপ্টেড, এটা নট একসেপ্টেড, কারণ আমি চাচ্ছিলাম না কেউ এভাবে প্রিন্ট করুক। তো এরপরটা ইজিলি সবাই পেরেছে, কারণ এটা অনেক ইজি ছিল যে কমন ফ্রেন্ড কেটে, এটা আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই এগুলা অনেক বেশি মেজার করতে পারি যে কি আমার কমন ফ্রেন্ড, কে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড না, কেন না, এগুলা মানে অনেক সিলি বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক বেশি টেনশন করি। তো এটাই ছিল, এটা সবাই পেরেছে যে এ আর বি এর মধ্যে মানে কে এর ফ্রেন্ড আর এর ফ্রেন্ডের মধ্যে
কমন ফ্রেন্ড কারা কারা, যেটাকে ডিফারেন্ট ইন্টারসেকশন দিয়ে করেছে, আর এর ফ্রেন্ড কারা কিন্তু কে এর ফ্রেন্ড না। তো আমি এটা প্রিন্ট করার জন্য ডিফারেন্স মেথডটা ইউজ করে এক্সিকিউট করেছে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে বিষয়টা। কোনো কোয়েরি থাকলে আচ্ছা, আমি কোনো কোয়েরি আর দেখছি না, সম্ভবত সবাই ঠিকমতো বুঝতে পেরেছেন। আর আমরা কিন্তু আমাদের পুরা সিরিজ এই যে ক্লাসগুলো, এটা সব খুব শেষের দিকে চলে এসেছি। আমাদের আর একটা ক্লাস বাকি আছে, যেটা শনিবার হবে। শনিবার বেলা 12টায় হবে। আর তার শনিবার সম্ভবত আমরা ট্রাই করব অ্যাসাইনমেন্ট 4 and 5 ক্লিয়ার করে দেওয়ার, এন্ড অ্যাসাইনমেন্ট 6 এর পরে একটা বড় মানে একটা ইন টোটাল কোর্সের উপর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেখানে আপনাদের হয়তো একটু টাইম বেশিও দেওয়া হতে পারে। তো আপনারা সেটা সলভ করবেন, আর যদি আপনারা চান তাহলে সেটার সলভ দেখানোর জন্য আমরা একদিন রাখতে পারি। তো সেটার সলভের পরে আমরা আপনাদের যাদেরকে আমরা মনে করবো যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, পুরো কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করেছেন, অ্যাসেসমেন্ট গুলো দিয়েছেন, ক্লাসগুলো অ্যাটেন্ড করেছেন, তাদেরকে আমরা আমাদের সার্টিফিকেটটা প্রোভাইড করে দিব মেইলের থ্রুতে। সো আর আপনাদের এর আগের ক্লাসগুলোতে এনি কাইন্ড অফ কোয়েরিজ থাকলে আপনারা সেগুলোও নেক্সট ক্লাসে করতে পারেন। আমি বলেছিলাম আজকের ক্লাসেও করতে পারতেন। তো যাতে আপনাদের এত দূর পর্যন্ত আমরা যেটুকু উদ্দেশ্য নিয়ে এই কোর্সটা করানো, বেসিকটা ক্লিয়ার হওয়া, সো বেসিকটা যাতে আপনাদের ক্লিয়ার হয়। আর এর মধ্যে আমরা লাস্ট ক্লাসের আগে অথবা পরে হয়তো একটা ফিডব্যাক ফর্ম দিয়ে দিব, যে আপনাদের আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অথবা আমাদের কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার। জাস্ট আপনারা সেটা একটু ফিল আপ করে দেবেন কষ্ট করে। আর আমার মনে হয় আজকের সেশনটা আমাদের আর লেন্দি করার দরকার নাই। আচ্ছা, ধন্যবাদ ফাইজা ফিরোজকে, আর আপনাদের সবাইকেও ধন্যবাদ আমাদের সেশনটি ধৈর্য ধরে এই 5টা সেশন আপনারা শেষ করেছেন।